আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজকে তোমরা জানতে পারবে বলের ধারণা এবং সেই সম্পর্কিত সূত্রাবলী। তো যেটা রয়েছে যেখানে রয়েছে সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর বল এবং চাপ অধ্যায়ের। তো তোমরা বলো তো যে যখন কোনো কাজ করতে যাও তোমরা নিজেরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাও বা কোনো জিনিসকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে যাও, তখন তোমাদেরকে কিছু প্রয়োগ করে সেটাকে সরাতে হয় বা কোনো কিছুর অবস্থার পরিবর্তন করাতে হয়। তো এই যে কোনো কিছুর অবস্থার পরিবর্তন ঘটাতে তোমাকে যেটা প্রয়োগ করতে হয় আসলে সেটাই হচ্ছে বল। যেমন তোমাকে যদি বলা হয় যে কোনো একটা বইকে এক টেবিল থেকে অন্য টেবিলে তোমাকে নিয়ে যেতে হবে, তাহলে সেই বইটাকে নিয়ে যেতে হলে তোমাকে সেই বইটাকে ধরে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে। তার মানে তোমাকে বইটাকে হাতে নিতে হবে, মানে বইটা হাতের উপর বল প্রয়োগ করছে। বা বলতে পারি যে চলাচলের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছি, মানে তুমি পায়ের উপরে বল প্রয়োগ করছো, ফলে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছ। এইগুলো বিভিন্ন উদাহরণ এক একটা যেখানে বল প্রয়োগ হয়, অর্থাৎ বাইরে থেকে কিছু একটা প্রয়োগ করে কোনো কিছুর অবস্থার পরিবর্তন ঘটানো হয়। তো সেটাই হচ্ছে আসলে বল। এখন জানবো যে বল সম্পর্কিত যে গভীর ধারণাগুলো কি কি। যদিও তোমরা সপ্তম শ্রেণীতে জেনে এসেছো যে বল সম্পর্কিত যে আইজাক নিউটন যে সূত্রগুলো দিয়েছেন, তো তার মধ্যে আমরা রিভাইজ হিসাবে করব, অর্থাৎ সপ্তম শ্রেণীতে যেহেতু তোমরা পড়েছো সেই কারণে অষ্টম শ্রেণীতে সেইগুলোর পূর্বালোচনা হবে সামান্য অংশ। তো নিউটন যে প্রথম সূত্রটা দিয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন যে যদি বাইরে থেকে কোনো রকম বল প্রয়োগ না করা হয় কোনো বস্তুর উপর, তাহলে বস্তুটা যদি স্থির থাকে তাহলে সেই বস্তুটা স্থিরই থাকবে, আর যদি কোনো গতিশীল বস্তু হয় তাহলে চিরকাল সমবেগে সরলরেখায় চলতে থাকবে। এটা ছিল নিউটনের প্রথম সূত্র। অর্থাৎ কীরকমভাবে বলা যেতে পারে এটা, যে তোমার সামনে কোনো একটা বস্তু আছে, ধরো পেনকে তুমি একটা জায়গায় রেখে দিয়েছো। তো পেনটাকে যদি তুমি বাইরে থেকে হাত দিয়ে না সরিয়ে দাও তবে পেনের কোনো অবস্থার পরিবর্তন হবে না, অর্থাৎ পেনটা যে জায়গায় ছিল সেই জায়গাতেই স্থির হয়ে থাকবে। তাহলে কি বলা যাচ্ছে এখান থেকে, যে বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ না করা হয় তাহলে ওই যে স্থির বস্তুটা সেটা সারা কাল ধরে বা চিরকাল ধরে স্থির থাকবে। আর যদি গতিশীল বস্তু হয়, অর্থাৎ ধরো একটা সমান একটা মাঠের মধ্যে একটা বলকে তুমি গড়িয়ে দিয়েছো, কোনো উঁচু নিচু নেই, এবড়ো খেবড়ো নেই, তাহলে সেই জায়গায় কি হবে, বলটা সমবেগে চলতে থাকবে, কারণ বাইরে থেকে কোনো বাধাই আসছে না বা বল প্রয়োগ করা হচ্ছে না। তো এটাই ছিল নিউটনের প্রথম সূত্র। তো প্রথম সূত্র থেকে আমরা যেগুলো জানতে পারি, দেখো তোমরা জানতে পারছো যে বাইরে থেকে কিছু প্রয়োগ করলে তবেই বস্তুর অবস্থার পরিবর্তন হচ্ছে বা হচ্ছে তোমার গতিশীল বস্তু চিরকাল সমবেগে চলতে থাকছে। তাহলে আমরা প্রথম সূত্র থেকে কি জানতে পারছি, যে বল জিনিসটা কি সেটা জানতে পারছি। অর্থাৎ আমরা বলতে পারি প্রথম সূত্র থেকে বলের সংজ্ঞা জানা যায়। আর কি জানা যায় প্রথম সূত্র থেকে, বস্তুর জাড্য সম্পর্কে ধারণা পাওয়া যায়। জাড্য জিনিসটা কি, এই যে স্থির বস্তু চিরকাল স্থির থাকছে এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকছে বাইরে থেকে বল প্রয়োগ না করা হলে, এই যে বস্তুর এই ধর্মটা, এটাই হচ্ছে আসলে জাড্য, যেটা আমি প্রথমে পয়েন্ট করে লিখে দিয়েছি। দেখো এই যে নিউটনের প্রথম সূত্র, এবং নিউটনের প্রথম সূত্র থেকে কি কি জানা যায়, অর্থাৎ ফলাফলটা কি সেটা এখানে লেখা হয়েছে, বলের সংজ্ঞা এবং বস্তুর জাড্য এই সম্পর্কে আমরা ধারণা পাই। দ্বিতীয় সূত্রটা কি, দ্বিতীয় সূত্র হচ্ছে যে বিজ্ঞানী আইজাক নিউটন বলেছিলেন যে কোনো বস্তুর যখন ভরবেগের পরিবর্তন হয়, অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হার মানে হচ্ছে পরিবর্তনের হার বলতে বোঝায় কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে সেই রাশিটা কতটুকু পরিবর্তিত হয়েছে। তাহলে ভরবেগের পরিবর্তনের হার বলতে বোঝায় সময়ের সাপেক্ষে ভরবেগ কতটুকু পরিবর্তিত হয়েছে। তো ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর যে বল প্রযুক্ত হবে সেটা সমানুপাত, এবং বল যেদিকে ক্রিয়া করবে অর্থাৎ বলের অভিমুখ যেই দিকে হবে সেই দিকে ভরবেগের পরিবর্তন হবে। চলো এই দ্বিতীয় সূত্রটা এবার একটু ডিটেলসে জানা যাক যে কেন আমরা এটা বলছি। দেখো আমরা জানি যে ত্বরণ সমান হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়, যেটা আমি এখানে দেখিয়েছি বক্সের মধ্যে আলাদা করে। ত্বরণকে এ দিয়ে লেখা হয়, তো ত্বরণ সমান হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়। তাহলে আমরা ভরবেগ মানে কি, ভরবেগ মানে জানি ভর ইন্টু বেগ, যেটা দেখো দেখিয়েছি, ভর ইন্টু বেগ এম ইন্টু ভি। তাহলে ভরবেগের পরিবর্তনের হার মানে হচ্ছে এম ভি বাই টি, অর্থাৎ সময় সাপেক্ষে ভরবেগের পরিবর্তন। এখানে ভি কেন লেখা হয়েছে,
আসলে এই ত্বরণটা বেগের পরিবর্তন মানে কি অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ। তো এখানে যদি অন্তিম বেগটা শূন্য হয় তাহলে আমি ভি মাইনাস ইউ, ইউ এর মান যদি শূন্য হয় তাহলে বেগটা কি হয়ে যাচ্ছে ভি। তাহলে ভরবেগের পরিবর্তনের হার কী হবে এম ভি বাই টি। এই এম ইন্টু ভি বাই টি, ভি বাই টি মানে হচ্ছেই ত্বরণ, কারণ অন্তিম বেগটা যখন শূন্য হবে, প্রাথমিক বেগটা যখন শূন্য হবে অর্থাৎ ইউটা যখন শূন্য হবে তখন ভি মাইনাস ইউ এর মানটা সবসময় ভি হয়ে যায়। তাহলে ভি বাই টি মানেই তো এ। তাহলে এখানে আমি পাচ্ছি যে ভরবেগের পরিবর্তনের হার সমান হচ্ছে বস্তুর ভর ইন্টু বস্তুর ত্বরণ। তাহলে এই যে ভরবেগের পরিবর্তনের হার যেটা হলো সেটাই তো প্রযুক্ত বলের সমানুপাত, এটাই বলেছে নিউটনের দ্বিতীয় সূত্র। সেই কারণে নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটা হয় এই রকম, এফ সমান এফ এ। এফ দিয়ে কি ফোর্স অর্থাৎ প্রযুক্ত বল, প্রযুক্ত বল সমান হচ্ছে বস্তুর ভর ইন্টু বস্তুর ত্বরণ। এটা একটু জেনে রাখতে হবে যে কেন এরকম হচ্ছে। তাহলে আমরা প্রথম সূত্র থেকে কি জানতে পারছি, দেখো তো এই যে সূত্রটা পাচ্ছি আমরা এফ সমান এম এ, এখান থেকে যদি কোনো বস্তুর ভর জানা থাকে, কোনো সেই বস্তুটা যদি ত্বরণ জানা থাকে তাহলে আমরা বল পাবো না। তাহলে আমরা বলের মানটা জানতে পারি বা বলের পরিমাপ করতে পারি এই দ্বিতীয় সূত্র থেকে। তো তাহলে দ্বিতীয় সূত্র থেকে আমরা কি জানতে পারছি, দ্বিতীয় সূত্র থেকে আমরা বলের পরিমাপ করতে পারছি। আর কি জানা যেতে পারে দ্বিতীয় সূত্র থেকে, এখান থেকে আমরা বলের একক বলে দিতে পারি। এই যে বল এফ এর যে এককগুলো হয় সেগুলোও আমরা বলে দিতে পারি। তোমরা জানো যে একক দুটো পদ্ধতিতে হয়, একটা হচ্ছে সিজিএস আর একটা হচ্ছে এসআই পদ্ধতি। তো সিজিএস পদ্ধতিতে বলের যে একক হয় সেটা হচ্ছে ডাইন এবং এসআই পদ্ধতিতে বলের যে একক হয় সেটা হচ্ছে নিউটন। দেখো আমি এখানে লিখে দিয়েছি, সিজিএসে ডাইন আর এসআইতে নিউটন। তাহলে দ্বিতীয় সূত্র থেকে আমরা বলের এককও জানতে পেরে যাচ্ছি। এখন এখান থেকে জানতে হবে যে এক নিউটন কি আর এক ডাইনই বা কি। তো নিউটনে যখন আমরা বলবো যে এক নিউটন কি, যেহেতু নিউটন একটা এসআই পদ্ধতি সেই কারণে তোমাকে এইখান থেকেই এক নিউটন কি সেটা বলে দিতে পারবে এফ সমান এম এ থেকে। কারণ এক নিউটনের যখন সংজ্ঞা দেবে তুমি তখন এসআইতে তোমাকে সংজ্ঞাগুলো দিতে হবে, আর এইগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, এখান থেকে সরাসরি তুমি বলে দিতে পারবে। দেখো কীরকম, যে এই যে নিউটনটা তো এসআই ইউনিট, এসআই একক, তো ভরটাও যদি এসআই প্রকাশ করো, ত্বরণটাও যদি এসআই প্রকাশ করো, তাহলে যেটা পাবো সেটাই তো এসআই এককে পেয়ে যাব। তাহলে আমি যদি বলি যে এই যে ভরটা 1 কেজি অর্থাৎ সিজিএসে ভরের একক হচ্ছে, এসআইতে ভরের একক হচ্ছে কিলোগ্রাম, তাহলে ভরটা আমি ধরে নিচ্ছি 1 কেজি আর ত্বরণটা ধরে নিচ্ছি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে যদি আমি এরকম বলি যে 1 কেজি ভরের কোনো বস্তুতে যদি ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার সৃষ্টি হয় তাহলে সেই বস্তুর উপর প্রযুক্ত বলকেই বলা হবে 1 নিউটন, এরকম বলা হবে। তাহলে এসআইতে এইগুলো সব লিখে দিয়ে বলে দিলাম যে 1 নিউটনটা কি। সিমিলারলি আমরা এক ডাইন কি সেটাও বলতে পারি। এক ডাইন কি, তাহলে তোমাকে ভরটা কি ধরে নিতে হবে, সিজিএসে ধরে নিতে হবে, অর্থাৎ এম সমান 1 গ্রাম আর এ হচ্ছে 1 সেমি পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা যেটা পাবো সেটা হবে এক ডাইন। এখন জানতে হবে যে কোনো বস্তুর ভর যদি 1 কেজি হয় তাহলে সেই বস্তুটার উপর কত বল প্রযুক্ত হবে। তো এটা একটু জেনে রাখবে যে যদি বস্তুর ভর জানা থাকে তাহলে সেখানে অর্থাৎ বস্তুর ভর 1 কেজি হতে পারে বা 1 কেজি সম্পর্কিত যে কোনো এককের যে কোনো মান যদি দেওয়া থাকে অর্থাৎ 1 কেজি বা 1 গ্রাম, তাহলে আমরা বস্তুর বলের মান কত হবে সেটা বলে দিতে পারি। 1 কেজি যদি হয় তাহলে যে ওই বস্তুটা যে বল প্রয়োগ করবে সেটা হয় 9.8 নিউটন, যেটা এখানে দেখিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও যে 1 কেজি ভরের বস্তু যে বলটা প্রয়োগ করবে, অর্থাৎ যদি কোনো বস্তুর ভর শুধুমাত্র জানা থাকে তাহলে আমরা তার যে বল পাবো সেটা 9.8 নিউটন পাবো, সেটা 1 কেজি অর্থাৎ সিজিএসে এসআইতে। আর যদি সিজিএসে হয় অর্থাৎ গ্রামে যদি বলে তাহলে সেটা পাওয়া যাবে 981 ডাইন, এটা একটু মনে রাখবে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন হতে পারে যে আমরা যখন আইজাক নিউটনের বলের পরিমাপের সূত্র থেকে বল মাপতে চাইব, অর্থাৎ আইজাক নিউটনের যে সূত্রের সমীকরণ সেটা হচ্ছে এফ সমান এম এ, এখান থেকে যদি আমি বলের পরিমাপ করতে চাই বা বলের মান জানতে চাই তাহলে তো শুধুমাত্র ভর জানলেই হবে না, ভরের সঙ্গে সঙ্গে কত ত্বরণ সৃষ্টি হয়েছে সেটাও জানা দরকার। ভর এবং ত্বরণ দুটোই যদি জানতে পারি বা জানা থাকে তবেই আমরা কিন্তু বস্তুর বল নির্ণয় করতে পারবো, অর্থাৎ বস্তুর উপর কত বল প্রযুক্ত হয়েছে সেটা নির্ণয় করতে পারবো। তাহলে এর জন্য আমাদেরকে ত্বরণ জানতে হবে। কিন্তু এখানে আমি যদি একটা উদাহরণ দিই তোমাদের, ধরো তুমি একটা
সুতো দিয়ে বেঁধে যে কোনো একটা পাথরকে ঝুলিয়ে দিয়েছো। দেখো আমি ছবিতে দেখিয়েছি যে এই যে একটা দণ্ডায়মান যে কোনো একটা দৃঢ় কোনো দণ্ড, সেখান থেকে একটা সুতো দিয়ে বেঁধে একটা পাথরের দণ্ড, আমি পাথরের একটা টুকরো ঝুলিয়ে দিয়েছি। তাহলে পাথরের টুকরো যখন ঝুলিয়ে দেওয়া হবে তখন দেখা যায় যে তুমি যদি এখানে হাত দিয়ে এই সুতোটাকে ধরে থাকো এই প্রান্ত থেকে, তাহলে তুমি নিজের একটা ভর অনুভব করবে, অর্থাৎ মনে হবে যেন ভারী কিছু একটা নিচের দিকে টানছে, বা তোমার হাতের দ্বারা এরকম অনুভব হবে যে নিচের দিকে কিছু একটা বল প্রযুক্ত হচ্ছে। কিন্তু তোমরা তো জানলে যে বল যখন যেখানে প্রযুক্ত হবে সেখানেই ত্বরণের সৃষ্টি হবে, অর্থাৎ বল প্রযুক্ত হলে এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যাবে, মানে বেগের পরিবর্তন হবে সময়ের সাপেক্ষে, অর্থাৎ ত্বরণের সৃষ্টি হওয়ার কথা। তাহলে ত্বরণ সৃষ্টি হওয়ার কথা মানে গতিশীল হবে। কিন্তু এখানে দেখো যে যখন তুমি পাথরকে হাত দিয়ে ধরে ঝুলিয়ে দিয়েছো সুতো দিয়ে, তখন তুমি নিজে মনে করছো, নিজে অনুভব করছো যে হাতের দ্বারা তোমার অনুভূত হচ্ছে যে নিজস্ব একটা পাথর নিজে একটা বল প্রয়োগ করছে, অর্থাৎ নিজস্ব একটা ভর রয়েছে বা বল রয়েছে, ও বলের দ্বারাই তো তুমি ওর ভারটা অনুভব করছো। কিন্তু দেখো পাথরটাও স্থির হয়ে রয়েছে, সুতোটাও স্থির হয়ে রয়েছে, অর্থাৎ এদের কোনো গতিশীলতা লক্ষ্য করা যাচ্ছে না, অর্থাৎ স্থির হয়ে আছে। স্থির হয়ে থাকা মানে পাথরটা স্থির হয়ে আছে, মানে কি ওদের ত্বরণ শূন্য। তাহলে ত্বরণ শূন্য যদি হয় তাহলে F সমান m এ নিউটনের যে গাণিতিক রূপ, সেখান থেকে কি আমরা বল পরিমাপ করতে পারবো? কারণ এ শূন্য, অর্থাৎ ত্বরণকেই তো আমরা খুঁজে পাচ্ছি না, ত্বরণের মানই তো জানা নেই। তাহলে F সমান m এ থেকে নিশ্চয়ই ওই বস্তুর উপর, এই যে পাথরটার উপর কত বল প্রযুক্ত হচ্ছে সেটা আমরা নির্ণয় করতে পারবো না। তাহলে এই ধারণার ক্ষেত্রে বা এই সমস্ত ঘটনার ক্ষেত্রে আমরা বল কিভাবে নির্ণয় করব, সেটা একটা প্রশ্ন, যে এই ধারণার ক্ষেত্রে আমরা বল কিভাবে নির্ণয় করব। তো তাহলে এখানে বল নির্ণয় করার সূত্রটা কি, বা এখান থেকে আমরা কিভাবে বল নির্ণয় করতে পারি? তার আগে জানতে হবে যে বস্তুটাকে যখন ঝুলিয়ে দেওয়া হয় তখন এখানে কোন বল ক্রিয়া করছে, কোন বলের জন্য তুমি অনুভব করছো যে নিচের দিকে একটা বল ক্রিয়াশীল হচ্ছে, বা তোমার হাতে মনে হচ্ছে যেন কিছু ভারী জিনিস একটা ধরে আছো। এই যে অনুভব হওয়াটা যে ভারী জিনিস একটা ধরে আছি, তাহলে এই অনুভবটা কোথা থেকে আসছে, কোন বলের জন্য আসছে? প্রত্যেক বস্তুর নিচের দিকে একটা বল ক্রিয়া করে, যেটা পৃথিবীর টানের দরুন হয়, সেটাই আমরা জানি অভিকর্ষ বল নামে পরিচিত। তাহলে এই যে অভিকর্ষ বল বা বস্তুর নিজস্ব ওজনের জন্য নিচের দিকে যে বলটা ক্রিয়া করছে, সেই জন্যই এখানে হাত দিয়ে যদি তুমি সুতো দিয়ে ধরে ঝুলিয়ে দাও তাহলে সেই বলটা তুমি হাতে অনুভব করতে পারছো। তাহলে এখানে একটা বল অনুভব হচ্ছে, যেখানে বস্তুর যে বলটা সেটা, অর্থাৎ অভিকর্ষ বলটা বস্তুর নিজস্ব ওজনের জন্য সেটা নিচের দিকে ক্রিয়াশীল হচ্ছে, যেটা আমি যদি বলি এই যে T1 আমি নাম দিয়েছি, যে নিচের দিকে যে বলটা ক্রিয়াশীল হচ্ছে সেটা হচ্ছে T1, যেটা পাথরের টান বা পাথরের জন্য পাথরের দরুন সৃষ্টি হওয়া বল। আরেকটা টান হচ্ছে তোমার, এই যে আমি প্রথমেই বললাম যে বল অনুভব হচ্ছে মানে সেখানে ত্বরণ সৃষ্টি হওয়ার কথা, কিন্তু এই ক্ষেত্রে তো ত্বরণ সৃষ্টি হয়নি, কারণ পাথরটাও স্থির হয়ে রয়েছে। স্থির হয়ে থাকা মানে আমি বলতে পারি না যে সেখানে ত্বরণের সৃষ্টি হয়েছে। স্থির থাকা মানেই বেগের কোনো পরিবর্তন হয়নি, মানে সেটা স্থির হয়ে রয়েছে। তাহলে স্থির যেহেতু হয়ে রয়েছে তার মানে এর উপর প্রযুক্ত মোট বলটা নিশ্চয়ই শূন্য হওয়া দরকার। বল শূন্য হলে তবেই তো ত্বরণ শূন্য হবে। তাহলে বস্তুর ওজনের দরুন নিচের দিকে যে বলটা ক্রিয়াশীল হচ্ছে সেটা অভিকর্ষ বল। তাহলে বল কখন শূন্য হয়? যখন নিচের দিকের বল বা হচ্ছে তোমার দুটো সমান আর বিপরীতমুখী বল অনুভব হয়, যখন প্রযুক্ত হবে তখনই বলটা শূন্য হয়। মোট বলটা, ধরো কোনো বস্তুর উপর 5 নিউটন বল প্রয়োগ হচ্ছে, একদিকে 5 নিউটন, ধরো তোমরা দড়ি টানাটানি খেলা করছো, তাহলে দড়ির এক প্রান্তে 5 জন আছো, অপর প্রান্তে 5 জন আছো, তাহলে এক প্রান্তের 5 জন অপর প্রান্তের 5 জনের শক্তি সমান, তাহলে দুজন যদি দুই দিক থেকে দড়িটা ধরে টানো তাহলে তো মোট বলটা শূন্য হয়ে ওখানে দড়িটা কোনো দিকেই যাবে না, অর্থাৎ স্থির থাকবে। অর্থাৎ একই জায়গার দুই অপর প্রান্তে যদি সমান জিনিস থাকে তাহলে সেখানে কি হয়? প্রযুক্ত মোট বলটা শূন্য হয়। তাহলে এখানে যেহেতু অভিকর্ষ বলের দরুন পাথরটা নিচের দিকে ক্রিয়াশীল হচ্ছে, পাথরের নিজস্ব টান রয়েছে, তাহলে নিশ্চয়ই উপরের দিকে কিছু একটা টান রয়েছে বা বল রয়েছে, যে কারণে পাথরটা স্থির হয়ে রয়েছে। তাহলে উপরের দিকে যে বলটা সেটাই হচ্ছে সুতোর টান, বা হচ্ছে সুতো এই পাথর আটকে থাকার জন্য সুতো উপরের দিকে একটা টান অনুভব করছে, বা সুতোর টানের জন্য উপরের দিকে একটা বল ক্রিয়াশীল হচ্ছে আর নিচের দিকে একটা বল ক্রিয়াশীল হচ্ছে। তার ফলে কি হচ্ছে? এই যে দুই বিপরীতমুখী বল, অর্থাৎ এই দিকে বস্তুর ওজনের জন্য একটা বল ক্রিয়াশীল হচ্ছে আর উপর দিকে সুতোর টানের জন্য একটা বল ক্রিয়াশীল হচ্ছে, এই দুটো বলের মানটাই কিন্তু সমান, এবং দেখো ওদের অভিমুখটা বিপরীতমুখী, তাই এখানে ত্বরণটাও কি হয়? শূন্য হয়।
তাহলে এই যে বলছি যে এখানে নিশ্চয়ই ত্বরণ সৃষ্টি হচ্ছে না, তাহলে ত্বরণ সৃষ্টি না হলেও যে দুটো সমমানের বল যখন উল্টো দিকে ক্রিয়া করবে তখন সেই বলটাকে কিভাবে আমরা মাপতে পারি? তো সেই বলটাকে মাপারই একটা যন্ত্র হচ্ছে যেটা স্প্রিং তুলা যন্ত্র, সেই তুলা যন্ত্রের সাহায্যে আমরা মাপতে পারি। তাহলে তোমার এখানে ধারণাটা কি হলো যে প্রথম দিকে আমরা যখন বস্তুর ভর শুধুমাত্র জানতে পারছি তখন বস্তুর একটা বল নির্ণয় করতে পারছি, অর্থাৎ যদি বস্তুর ভর জানা থাকে তাহলে আমরা 9.8 নিউটন অথবা 981 এই দুটোর দ্বারা আমরা প্রকাশ করতে পারি। যত কেজি হবে, যদি 2 কেজি হয় তাহলে 2 ইন্টু 9.8, যদি 3 কেজি হয় যেমন যেমন ওজনের হবে সেরকম বল পাবো, যখন শুধুমাত্র বস্তুর ভর জানা থাকবে। কিন্তু যখন আমরা নিউটনের সূত্র থেকে প্রকাশ করতে চাইবো যে বল কত, তখন সেখানে ভরও জানা দরকার প্লাস ত্বরণও জানা দরকার। কিন্তু ত্বরণ যদি না থাকে অথচ ওই সমীকরণ থেকে যদি করতে চাই তাহলে তো ওই সমীকরণ থেকে আমরা বলের মানটা পাচ্ছি না। তো সেই কারণে বলের মানটা নির্ণয় করার জন্য যখন বল প্রযুক্ত হচ্ছে অথচ ত্বরণ শূন্য, তখন কি করতে হবে? তখন স্প্রিং তুলা যন্ত্র ব্যবহার করতে হবে, যেখানে কি করা হয় স্প্রিং তুলা যন্ত্রের সংকোচন প্রসারণকে কাজে লাগিয়ে বল নির্ণয় করা হয়। সেটা একটা ছবির মাধ্যমে দেখাবো, অর্থাৎ তোমাদের টেক্সট বুকে যে ছবিটা আছে সেখান থেকে আমি একটু বোঝানোর চেষ্টা করব। আর এখানে বলে রাখি যে এই যে নিচে যে হোমওয়ার্কটা দেখতে পাচ্ছ, 2 কেজি ভরের বস্তুর উপর কত নিউটন বল প্রযুক্ত হবে, এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকছে, এটা তোমরা কমপ্লিট করবে। দেখো এখানে স্প্রিং তোলা যন্ত্র দেখানো হয়েছে। এখানে এরকম হয় স্প্রিংয়ের মতো দেখতে, তাই স্প্রিং এর মতো দেখতে এই যন্ত্রের সাহায্যে যেহেতু মাপা হয় সেই জন্য এটাকে বলা হয় স্প্রিং তোলা যন্ত্র। তো এই স্প্রিং তোলা যন্ত্রের পাশে স্কেলের মতো অংশাঙ্কন করা থাকে যেখান থেকে আমরা বলের মানটা নির্ণয় করতে পারি। তো এখানে দেখো একটা জায়গা থেকে 1 কেজি ভর ঝোলানো হয়েছে, আরেকটা প্রান্ত থেকে 2 কেজির ভর ঝোলানো হয়েছে। তাহলে 1 কেজির যে ভরটা সেটা কতটুকু কম নিচে নেমেছে এবং 2 কেজির যে ভরটা সেটা অনেক বেশি নিচে নেমেছে। তাহলে আমরা এই যে ভর অনুযায়ী কত বল প্রয়োগ করবে সেটা সরাসরি স্প্রিং তোলা যন্ত্রের সাহায্যে মাপতে পারি। অর্থাৎ 1 কেজির জন্য কম ভর তাই কম দূর নেমেছে, কম সংকোচন প্রসারণ হয়েছে, এবং 2 কেজি তাই বেশি প্রসারণ হয়েছে বলে বেশি মান দেখাবে। তাহলে এইভাবে আমরা স্প্রিং তোলা যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর ভর নির্ণয় করতে পারি। কখন? যখন ত্বরণ শূন্য বা ত্বরণের মান নেই অথচ বল প্রয়োগ হচ্ছে, এই রকম কেসের ক্ষেত্রে বা ঘটনার ক্ষেত্রে। তাহলে দেখো এইটুকু তোমরা বুঝতে পারলে কিনা, পুরোটা ক্লিয়ার হলো কিনা, এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে প্রশ্ন করবে। এবং এইগুলো সমস্ত ধারণাটা, অর্থাৎ প্রথম থেকে যে বল কি, নিউটনের সূত্রগুলো কি, 3টে সূত্র থেকে আমরা কি কি জানতে পারি, অর্থাৎ ওদের জিস্টগুলো কি কি, কোথায় কোনটা কাজে লাগছে, এইগুলো একটু জেনে রাখতে হবে এবং ধারণাগুলো ক্লিয়ার হচ্ছে কিনা জানাবে।